বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্সের জন্য একটা ইবুক এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ইবুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়াও ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, একজন সেলসম্যান মোট বিক্রির উপর 12% কমিশন পায় এবং 10,000 টাকার বেশি বিক্রির উপরে 3% বোনাস পায়। যদি তার মোট আয় 3,750 টাকা হয় তবে সে বোনাস বাবদ কত টাকা পেয়েছিল। দেখো, এই টোটাল বিক্রি, মনে করো এক্স টাকার বিক্রি হয়েছে। টোটাল বিক্রির উপরে সে 12% কমিশন পায়। আমি মনে করলাম যে টোটাল এক্স টাকার বিক্রি করেছে, তাহলে এর ওপর 12% কমিশন পাবে। এটা তো পাবেই, 10,000 টাকা বেশি বিক্রির উপরে সে আবার 3% বোনাস পাবে। মনে করো টোটাল এক্স টাকা, তার মধ্যে এইটা হচ্ছে 10,000 টাকা। তাহলে বাকিটা কত? বাকিটা হচ্ছে, টোটালটা যদি এক্স হয় তার মধ্যে এইটুকুনি 10,000 টাকা হলে বাকিটা হচ্ছে এক্স মাইনাস 10,000 টাকা, 10,000। বোঝা গেছে? এবারে বলেছে যেটা, যে 12% কমিশন পাবে পুরো টাকাটার উপরে, আর 10,000 টাকার উপরে যে টাকাটা হবে, 10,000 টাকার উপরে কোন টাকাটা আছে? এইটা 10,000 টাকার উপরে এই টাকার জন্য সে আরও 3% বোনাস পাবে। তাহলে এই টাকাটার ওপর সে 3% বোনাস পাচ্ছে। চেয়েছে বোনাস বাবদ কত টাকা পেয়েছে। এখানে যে টাকাটা পাবো তার 3% বার করলেই উত্তর হবে। অর্থাৎ আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে। এক্স থেকে 10,000 টাকাটা মাইনাস করলে যে টাকাটা হবে তার 3% সে বোনাস পেয়েছে, তাহলে বোনাসের ভ্যালুটা আমি উত্তর বলতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্সের ভ্যালুটাকে বার করা। এবারে দেখো, যখন টোটাল টাকার ওপর 12% কমিশন পাচ্ছে, তাহলে এখানেও তো সে 12% কমিশন পাচ্ছে, এখানেও 12% কমিশন পাচ্ছে। তার কারণ কি? পুরো টাকাটার ওপর সে 12% কমিশন পাচ্ছে। এই পার্টেও 12% কমিশন পাবে, এই পার্টেও 12% কমিশন পাবে। অতিরিক্ত শুধুমাত্র 10,000 টাকার উপর যে টাকাটা হচ্ছে তার উপর 3% বোনাসও পাবে। তাহলে এই জায়গায় দেখো, এইটুকুনি জায়গায় সে 15% টোটাল পাচ্ছে, আর এই জায়গাতে সে 12% টোটাল পাচ্ছে। আমি যদি বলি আমার ক্যালকুলেশনের সুবিধের জন্য, আমি যদি বলি এখানেও সে আরও 3% পেয়েছে, অর্থাৎ টোটাল 15% পেয়েছে, কোনো অসুবিধে? আমি তাহলে বলতে পারবো যে টোটাল এক্স টাকার উপরে সেলসম্যান 15% পেয়েছে, টোটাল এক্স টাকার উপরে। কিন্তু এখানে ওই যে 3% এটা তো ছিল না, আমি এটাকে অতিরিক্ত নিয়ে এসেছি। তাই এখানে যে 3% টাকা নিয়েছিলাম, কার ওপর? এই 10,000 টাকার উপর যে 3% অতিরিক্ত নিয়েছি এটাকে মাইনাস করে দাও। বোঝা গেছে? তাহলে টোটাল 15% আমি ধরলাম সে পেল। তার থেকে এইখানে যেহেতু 3% বোনাস পায়নি, কেন? বোনাসটা এইখানে পাবে। এই 3% অর্থাৎ 10,000 টাকা 3%টাকে মাইনাস করো, তাহলে যে টাকাটা সে পেল সেটা বলা আছে 3,750। বোঝা গেছে কেন এটাকে করতে গেলাম? তাতে কারণটা হচ্ছে, এই টোটালের ওপর 15% করলে তোমার সুবিধা হবে, নাহলে এর ওপর 12%, এক্স মাইনাস 10,000-এর ওপর 12 আর 3 15% ক্যালকুলেশন করতে অসুবিধে হবে। তাই টোটালটাকে 15% করে নিয়ে, এখানে যেহেতু 3% ছিল না, তাই এর ওপর 3% মাইনাস করে দাও। যত টাকা হবে সেটা সে তার মোট আয় হয়েছে। এবার দেখো, এক্সের 15% আমি এখানেই করে নিচ্ছি। 15% মানে 15/100, যদি 5 দিয়ে কাটো 3/20। তাহলে আমি লিখতে পারি 3x/20 মাইনাস 10,000-এর 3% মানে 300 সমান 3,750। তাহলে 3x/20, 300 যদি ওই দিকে যায় তাহলে 4,050। এখানে 3 দিয়ে কাটো, এটা 1,350। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 27,000 টাকা। বুঝে গেছে? 135, 270, 270-এর পিছনে 2 শূন্য।
তাহলে 27,000 টাকা হচ্ছে এক্সের ভ্যালু। বলেছে বোনাস কত পেয়েছিল, দেখো বোনাস এইখানে যে টাকাটা ছিল তার 3% বোনাস পেয়েছে। এখানে এক্সের ভ্যালু যদি 27,000 বসাও তাহলে 27,000 থেকে 10,000 মাইনাস করলে এইখানকার টাকা পাবো। 27,000 থেকে 10,000 মাইনাস করলে এখানে আসে 17,000 টাকা। তাহলে 17,000 টাকার ওপর 3% সে বোনাস পেয়েছিল। 17,000 টাকা 3% বার করে দাও, সেটা হবে 510 টাকা। অর্থাৎ বোনাস বাবদ সে 510 টাকা পেয়েছিল, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? অঙ্কটা দেখতে এতটা বড় লাগছে, পরীক্ষার সময় যখন এই জাতীয় প্রশ্নগুলো করবে তখন টোটাল করে নেবে। 12 আর 3, যেমন এইখানে দেখতে পাচ্ছ 12 আর 3 15% থেকে আমি মাইনাস করবো কোনটা, 3%। কার? যে টাকাটা প্রথমে থাকছে তার। অর্থাৎ পরীক্ষার সময় তোমার ক্যালকুলেশন এখান থেকে স্টার্ট হবে। বোঝা গেছে? এই আঁকাটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু বরাবর যথাক্রমে 24 কিমি পার ঘন্টা, 36 কিমি পার ঘন্টা এবং 72 কিমি পার ঘন্টা বেগে গেলে ত্রিভুজটির একটি শীর্ষবিন্দু থেকে আবার ওই শীর্ষবিন্দুতে ফিরে আসলে তার গড় বেগ কত হবে? সমবাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজাকৃতি কোনো একটা পার্ক বলতে পারো বা কোনো একটা জায়গা বলতে পারো, যেটা সমবাহু ত্রিভুজের মতো দেখতে। এই সমবাহু ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে শুরু করে এইভাবে গিয়ে আবার ওই শীর্ষবিন্দুতে ফিরে এলো, ফিরে আসতে তার গড় গতিবেগ কত হবে, এটাই প্রশ্ন। বলেছে সে যখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, 3টে বাহু বরাবর যথাক্রমে 24 কিমি পার ঘন্টা। মনে করো এইখান থেকে যাত্রা শুরু করে এই দিকে যাচ্ছে, এই বাহু বরাবর যে দূরত্বটা সেটা সে 24 কিমি পার ঘন্টা বেগে গেল। এখান থেকে এই বাহু বরাবর যখন যাচ্ছে সেটা 36 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, এবং এইখান থেকে আবার যখন এই শীর্ষবিন্দুতে আসছে তখন তার স্পিড হচ্ছে 72 কিমি পার ঘন্টা। এইভাবে গেলে তার টোটাল গড় বেগটা কত? দেখো আমরা বেগ মানে কি জানি? বেগ মানে হচ্ছে, দেখো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তোমার স্পিড চেয়েছে, স্পিড মানে কী হবে? ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ সে কতটা গেল, যতটা রাস্তা গেল সে কত ঘন্টায় গেল, এটা দিয়ে ভাগ করলে গড় গতিবেগ আমরা পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স বার করতে হবে এবং টাইম বার করতে হবে। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর মানই সমান হয়, অর্থাৎ এই বাহুর মান, এই বাহুর মান, এই বাহুর মান সমান। সেই 3টে বাহুর মানকে তুমি ধরে নাও। কি করে ধরবে? এখানে যে স্পিডগুলো দেওয়া আছে তাদের লসাগুটাকে ধরে নাও। 24, 36 এবং 72, এদের লসাগু কত? 144। মনে করো সমবাহু ত্রিভুজের এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 144 করে, 144 কিলোমিটার করে। মনে করো 144 কিলোমিটার করে এক একটা বাহুর দৈর্ঘ্য। এবার আমরা কি জানি? আমরা জানি যে এই যে দূরত্বটা যাচ্ছে, দূরত্বকে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি, দেখো একই রকম, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করা যায় তাহলে টাইম পাওয়া যায়। ঠিক এখানে ডিস্টেন্স হচ্ছে 144, 144কে যদি আমি স্পিড দিয়ে ভাগ করি তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে সেটা পাবো। 144কে যদি আমি 24 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6। তাহলে এইখানে সময় লাগলো 6 ঘন্টা, আমি এইখানে লিখলাম। একই রকমভাবে এই 144কে 36 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 4 ঘন্টা। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যেতে 4 ঘন্টা লেগেছে। এইখান থেকে এই পর্যন্ত কতক্ষণ সময় লাগবে? 144কে 72 দিয়ে ভাগ করব এই সূত্র অনুযায়ী, তাহলে ভাগ করলে এইখানে হবে 2 ঘন্টা। তাহলে সে মোট কতটা ডিস্টেন্স গেল? সমবাহু ত্রিভুজের 3টে বাহুর টোটাল যে সমষ্টি আছে সে ততটা গেল, অর্থাৎ গেল 144 করে 3টে বাহুর দৈর্ঘ্য, এটা হলো ডিস্টেন্স। তাকে আমি টাইম দিয়ে ভাগ করব, মোট টাইম কত লেগেছে? এখানে 6 ঘন্টা, এখানে 4 ঘন্টা আর এখানে 2 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমি গড় গতিবেগ পাব। বোঝা গেছে? তাহলে এটাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। 144 ইন্টু 3, এটা বাই 12, 12 12 144, অর্থাৎ গড় বেগ হচ্ছে 36 কিলোমিটার পার ঘন্টা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নে বলেছে 123 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য আছে? শূন্যের সংখ্যা গণনা এই জাতীয় একটা ভিডিও প্লেলিস্টে আছে, পারলে ওটাকে দেখে নিও। এই জাতীয় যা কিছু প্রশ্ন আছে তোমরা সমস্তটাই সমাধান করতে পারবে।
তবু আমি এখানে বলি যে এই শূন্যের সংখ্যা গণনার জন্য সবচেয়ে বেস্ট উপায় কি। দেখো 123 ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে এই চিহ্ন দিয়ে লেখা যায়, অথবা 123 লিখে এইভাবে লেখা। এটা মানে হচ্ছে 1 থেকে আরম্ভ করে তুমি 123 পর্যন্ত গুণ করো। এই সংখ্যাগুলো গুণ করলে যেটা হবে সেটাই হবে ফ্যাক্টোরিয়াল 1 2 3 মান। বোঝা যাচ্ছে, এটাকে ফ্যাক্টোরিয়াল বলে। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 1 × 2 × 3 × 4 × 5, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন নয় এইভাবে, না হলে এইভাবে দেওয়া হবে। বলেছে এই সংখ্যাটাকে গুণ করলে গুণফলের শেষে কতগুলো শূন্য থাকবে বলো। দেখো শূন্য সাধারণত যে কোনো জোড় সংখ্যার সঙ্গে 5 গুণ করলে আসে। যেমন 2-এর সঙ্গে 5 গুণ করো, 4-এর সঙ্গে 5 গুণ করো, 8-এর সঙ্গে 5 গুণ করো। 5 যদি গুণ কারুর সঙ্গে না করো তাহলে কিন্তু কোনো জোড় সংখ্যার সঙ্গে 5 গুণ করতে হবে, তবেই শূন্য আসবে, নাহলে শূন্য আসবে না। এই কনসেপ্টের উপর ভিত্তি করে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে জানো, আমি বলছি এর ডিটেলসটা তোমরা ভিডিওটা থেকে দেখে নাও, এখানে বললে অনেক সময় লাগবে। 123 ফ্যাক্টোরিয়াল দিচ্ছে, প্রথমে এটাকে 5 দিয়ে ভাগ করবে, ভাগ করে ভাগফলটা যতটা সেটা লিখবে, ভাগ শেষ কত দেখার দরকার নেই। 5 24 120, তাহলে ভাগফল 24 এলো। এই যে ভাগফলটা এলো এটাকে আমি আবার 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 দিয়েই ভাগ করে করে যাব। কতক্ষণ? যতক্ষণ না এই ভাগফলটা 5-এর থেকে ছোট আসবে। বোঝা গেছে? 24কে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, বুঝতে পারছো? 24কে 5 দিয়ে যখন ভাগ করছি 4 5 20 আসছে। এই ভাগশেষটা নেবো না, আমি শুধুমাত্র ভাগফলটাকে নেব। এই ভাগফলটা যেহেতু 5-এর থেকে কম আসছে আমি আর ভাগ করব না। তাহলে ভাগ কতক্ষণ করব? 5 দিয়েই ভাগ করে করে যাব। 5 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা বেরোবে তাকে আবার 5 দিয়ে ভাগ করব। যে ভাগফলটা বেরোবে সেটা যদি 5-এর থেকে ছোট না হয় তাহলে সেটাকে আবার 5 দিয়ে ভাগ করব। এইভাবে ভাগ করে করে যাব 5 দিয়েই। ভাগফলটা যদি 5-এর থেকে কম বেরিয়ে যায় আর ভাগ করব না। এখানে যে ভাগফলগুলো বেরোলো 24 + 4, এদেরকে যোগ করব। যোগ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই হবে নাম্বার অফ জিরোস, অর্থাৎ এইটাকে গুণ করলে এই গুণফলের শেষে 28টা শূন্য থাকবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 4-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির সমষ্টির 45% হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যাটির অনুপাত কত? কি বলেছে? সংখ্যা দুটির পার্থক্য সংখ্যা দুটির সমষ্টির 45%। আচ্ছা, 45%-এর ফ্র্যাকশান ভ্যালু কত? 45/100। এটাকে যদি 5 দিয়ে কাটি 9/20, তাহলে 45%-এর বদলে আমি 9/20 বলতে পারি। এটা কি বলেছিল? দুটো সংখ্যার পার্থক্য, যেটা প্রথমে বলছে সেটা ওপরে থাকে, সংখ্যা দুটির সমষ্টি এটা নিচে থাকে। বোঝা গেছে? দুটি সংখ্যার পার্থক্য সংখ্যা দুটির সমষ্টির 45% বা 9/20, মানে দুটি সংখ্যার পার্থক্য উপরে, সংখ্যা দুটির সমষ্টির এই যে আছে যার গায়ে থাকবে সেটা নিচে থাকে, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি নিচে থাকে। এবার মনে করো বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা y, অর্থাৎ x y এর থেকে বড়। তাহলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত বলেছে, মানে x:y তোমাকে বার করতে হবে। বোঝা গেছে? যেহেতু নিচে সমষ্টি আছে অর্থাৎ এইটা হচ্ছে x + y এর ভ্যালু। কেন? আমি বললাম একটু আগে, যার সঙ্গে থাকবে সেটা হচ্ছে নিচে থাকে, সংখ্যা দুটির সমষ্টি এইটা, আর এটা হচ্ছে সংখ্যা দুটোর পার্থক্য অর্থাৎ x - y। যেহেতু x বড় তাই x থেকে y বাদ, অর্থাৎ আমি পেলাম যে সংখ্যা দুটোর সমষ্টি 20 এবং সংখ্যা দুটোর পার্থক্য হচ্ছে 9। তুমি এটাকে সমাধান যেভাবে করে সেভাবে করতে পারো। y কাটবে, 2x এর ভ্যালু 20 + 9 হলে x এর ভ্যালু 20/9। এরমভাবে না করে যখন দুটো সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকবে তখন বড় সংখ্যাটার মান হয় এই দুটোর যোগফল /2 এবং ছোট সংখ্যাটার মান হয় এই দুটোর বিয়োগফল /2। বোঝা গেছে? বড় সংখ্যা যোগফল /2, ছোট সংখ্যা বিয়োগফল /2। নর্মাল সমাধান করলে একই বেরোবে। এই বড় সংখ্যা আর ছোট সংখ্যার রেশিও চেয়েছে, রেশিও চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে উত্তর কত হবে?
20 + 9 29, 20 থেকে 9 বাদ দিলে 11, অর্থাৎ 29:11, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 5 প্রশ্নে বলেছে কোনো শহরে পুরুষ জনসংখ্যা মহিলা জনসংখ্যার তুলনায় 200 বেশি। যদি পুরুষ জনসংখ্যা 25% বৃদ্ধি পায় ও মহিলা জনসংখ্যা 16.66% বৃদ্ধি পায়, তবে পুরুষ জনসংখ্যা মহিলা জনসংখ্যার তুলনায় 300 বেশি হয়। প্রথমে শহরে পুরুষের সংখ্যা কত ছিল? দেখো, পুরুষ 25% বৃদ্ধি পাচ্ছে। 25% বৃদ্ধি পাচ্ছে মানে কি? 25%-এর ফ্র্যাকশান ভ্যালু 25/100 কাটলে 1/4, এটা জানি। পুরুষ 1/4 বৃদ্ধি পাচ্ছে মানে প্রথমে যদি 4 জন থাকতো, পরে হলো 5 জন, এটা আমি বলতে পারি। 25% বাড়ছে মানে 4 জন থাকলে পরে হচ্ছে 5 জন। আর মহিলার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, মহিলা 16.66% বৃদ্ধি পাচ্ছে। 16.66%-এর ফ্র্যাকশান ভ্যালু হচ্ছে 1/6। 6 দিয়ে পার্সেন্টেজ দেখো, 100কে 6 দিয়ে তুমি ভাগ করো, 16.66% আসে। বা 25/100 যেভাবে করেছিলে এটাকেও সেভাবে 100 করে কাটাকুটি করলে 1/6 আসে। এইগুলো তোমাদের অবশ্যই তোমরা জানো, মুখস্থ করতে হয়। যেমন 1/5 মানে 20%, 1/4 মানে 25%, 16.66% মানে হচ্ছে 1/6 ফ্র্যাকশান। তাহলে মহিলা 16.66% বাড়ছে, অর্থাৎ 1/6 বাড়ছে, মানে 6 থাকলে 1 বাড়লো, অর্থাৎ মহিলা এখন হলো 7। এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে এখন। কিন্তু দেখো এখানে যেটা বলেছে, প্রথমে পুরুষ জনসংখ্যা মহিলা জনসংখ্যার তুলনায় 200 বেশি ছিল। প্রথমে পুরুষ জনসংখ্যা কত ছিল? 4। প্রথমে মহিলা জনসংখ্যা কত ছিল? 6। পুরুষ জনসংখ্যা মহিলা জনসংখ্যার তুলনায় 200 বেশি ছিল, আমি লিখতে পারি, অর্থাৎ এই দুটোর বিয়োগফল 200। একই রকমভাবে যখন বৃদ্ধি পেল তখন বলছে পুরুষ জনসংখ্যা মহিলার তুলনায় 300 বেড়ে গেল। যখন বৃদ্ধি পেল তখন পুরুষ হয়েছে 5, মহিলা 7, পুরুষ আর মহিলার বিয়োগফল তাহলে 300 প্রশ্নে বলা আছে। তোমরা যদি আমার ক্রস প্রোডাক্ট মেথডের ভিডিও দেখে থাকো, যেটা এজেতে আছে, এজ বয়স নির্ণয় সংক্রান্ত যে সমস্যাগুলো আমি দিয়েছিলাম, সেখানে দেখবে যেসব জায়গায় দুটো রেশিও আছে এবং দুটো মান দেওয়া আছে, সেখানে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করি। সেটা কি? এই ক্রস গুণ করতে হবে, এই ক্রস গুণ করতে হবে। এই ক্রস গুণ করার পর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। বোঝা গেছে? 4 × 7 = 28, 5 × 6 = 30, 30 থেকে 28 বাদ দিলে 2, সেটা এখানে লিখব। আবার এটাকে ক্রস গুণ করব, এটাকে ক্রস গুণ করব, গুণ করার পরে একই রকম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দেবো। 3 × 6 = 1800, 7 × 2 = 1400, 1800 থেকে 1400 বাদ দিলে 400, সেটা এখানে লিখে দেবো। অর্থাৎ 2 ইউনিটের মান হচ্ছে 400, 1 ইউনিটের মান কত? 200। তোমাকে চেয়েছে শহরে পুরুষের জনসংখ্যার প্রথমে কত ছিল। দেখো, পুরুষের জনসংখ্যার প্রথমে ছিল 4 ইউনিট, অর্থাৎ বলেছে 4 ইউনিটের ভ্যালু কত? 1-এর ভ্যালু 200 হলে 4 ইউনিটের ভ্যালু 800 জন, অর্থাৎ শহরে প্রথমে 800 জন পুরুষ ছিল, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি সরল সুদের হারে 40,000 টাকা ধার নেয় এই শর্তে যে প্রথম বছর সুদের হার 1%, দ্বিতীয় বছর সুদের হার x+3%, তৃতীয় বছর সুদের হার x+6% এবং যত বছর সে টাকা শোধ না করছে তাকে এইভাবে সুদ দিতে হবে। যদি বছরের শেষে সে সুদ সমেত 74,800 টাকা দিয়ে ঋণ মুক্ত হয়, তবে এক্সের মান কত? এখানে বছরের শেষে হবে না, এখানে 6 বছরের শেষে হবে। যদি 6 বছরের শেষে সে সুদ সমেত 74,800 টাকা দিয়ে ঋণ মুক্ত হয়, তবে এক্সের মান কত? দেখো, সে 40,000 টাকা ধার নিয়েছিল, ফেরত দিচ্ছে কত? 74,800 টাকা সুদ সমেত, অর্থাৎ এই টাকা ধার নিয়ে এই টাকা ফেরত দিচ্ছে। যদি এটাকে রেশিওতে পরিণত করো, 4 দিয়ে যদি কাটো তাহলে 100, 4 দিয়ে যদি এটা কাটা যায় কত হচ্ছে? 4 × 1 = 4, 3, 4 × 8 = 32, 4 × 7 = 28। অর্থাৎ 100 টাকা যদি ধার নেয় তাকে 187 টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। 100 টাকা ধার নিয়ে 187 টাকা যদি সুদ সমেত ধার শোধ করে, তাহলে সুদের পরিমাণ কত?
তাহলে সুদের পরিমাণ হবে 187 থেকে 100 বাদ দিলে 87। 100 টাকা 87 টাকা সুদ মানে 87% সে টোটাল সুদ দিয়েছে। বোঝা গেছে? এই 6 বছরে সে টোটাল 87% সুদ দিয়েছে, আমি এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখব যে 6 বছরে সে সুদ কিভাবে দিয়েছে। প্রথম বছর x%, সব পার্সেন্টেজ আমি লিখছি না। দ্বিতীয় বছরে সে x+3, কি হলো 3 বেড়ে গেল, ভালো। তৃতীয় বছরে x+6, অর্থাৎ যা ছিল তার সঙ্গে আবার 3 বেড়ে গেল। তাহলে এইভাবে চলছে, মানে যা হবে তার সঙ্গে 3 বেড়ে যাবে। তাহলে চতুর্থ বছরে x+9 হবে, 3 বেড়ে গেল। তারপরে আবার 3 বেড়ে গিয়ে x+12 এবং লাস্ট অর্থাৎ 6 নম্বর বছরে x+15। তাহলে এই হলো কি টোটাল ইন্টারেস্ট, তাই না? x%, x+3%, x+6%, এইভাবে 1 2 3 4 5 6 বছরে ইন্টারেস্ট দিল। তাহলে 6 বছরে মোট কত ইন্টারেস্ট দিল? এই x করে 6টা x আছে, 3 আর 6 9 18 20 30 40, এখান থেকে 45, অর্থাৎ 6x + 45% সে টোটাল ইন্টারেস্ট দিয়েছে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ইন্টারেস্ট দিয়েছে 87%। তাহলে আমি বলবো 6x + 45% এর ভ্যালু হচ্ছে 87%। পার্সেন্টেজের সঙ্গে পার্সেন্টেজ কেটে দাও, তাহলে 6x এর ভ্যালু হচ্ছে 87 - 45, এটা কত হবে 42। তাহলে x এর ভ্যালু কত? 42কে 6 দিয়ে ভাগ করো, সেটা হবে 7। এখানে চেয়েছে x এর মান কত? x এর মান 7, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান সমান। 130টি প্রশ্নের মধ্যে রহিম প্রথম 65টি প্রশ্নে 40% প্রশ্ন সঠিকভাবে উত্তর দেয়। বাকি 65টি প্রশ্নের কত শতাংশ সঠিক উত্তর দিলে তার মোটের উপর 60% উত্তর সঠিক হবে? ধরে নাও সে কোনো প্রশ্নের উত্তর ভুল দেয়নি, মানে যেগুলো দিয়েছে সেগুলোই ঠিক আছে, সঠিক দিয়েছে, অন্য কিছু আর দেয়নি, এটা প্রশ্নে বলছে। দুভাবে করতে পারো, একটা ডেসক্রিপটিভ মেথড আছে আমি দেখাবো, আর একটা সোজাভাবে আউটটু করা যায় তুলনা, সেটাও দেখাবো। দেখো প্রথমে ডেসক্রিপটিভ যদি দেখো কি হয়েছে, 130টার মধ্যে 65টা প্রশ্ন তার 40%, 65-র 40% ঠিকঠাক জবাব দিয়েছে। 65-র 40% মানে কত? 26। 65-র 40% বার করো 26, অর্থাৎ সে 26 নম্বর এখান থেকে পাচ্ছে। ওভারঅল সে 60% সঠিক উত্তর দেবে। ওভারঅল মানে কি, 130টা প্রশ্ন আছে, তার 60% সে টোটাল সঠিক উত্তর দেবে। 130-এর 60% মানে কত? 78, অর্থাৎ তাকে মোট 78টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তার মধ্যে প্রথম 65টার মধ্যে সে 26টা উত্তর সঠিক দিয়েছে। তাহলে বাকি 65 যেটা থাকছে, 130টা প্রশ্নের মধ্যে 65 দিয়েছে, বাকি 65টা প্রশ্নের তাকে কতগুলো সঠিক দিতে হবে? মোট সঠিক দিতে হবে 78, তার মধ্যে 26টা সঠিক দেওয়া হয়ে গেছে। তাহলে 78 থেকে 26 বাদ দিলে 52টা প্রশ্নের উত্তর এখনও সঠিক দিতে হবে। কতগুলোর মধ্যে? বাকি 65টার মধ্যে। তাহলে বাকি 65র মধ্যে 52টা সঠিক দিতে হবে, 100-র মধ্যে কত? এটাই প্রশ্ন বলেছে। 13 দিয়ে কাটো, অর্থাৎ 80%, বাকি 65টা প্রশ্নের 80% সঠিক দিতে হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এটা একটা প্রসেস। অথবা তুমি যদি এইখান থেকে বুঝতে পারতে যে 130টা টোটাল প্রশ্ন আছে, তার মধ্যে সেই 65 আর 65 এইভাবে উত্তর দিচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে কাটি 1:1 করতে পারি, 1 আর 1, তাহলে 65 আর 65 যোগ করলে যেহেতু 130 হয়, তাহলে 1 1 যোগ করে আমি বলতে পারি 2। অর্থাৎ আমি ছোট করে নিয়ে বলছি যে দুটো প্রশ্ন আছে, তার মধ্যে প্রথমটা আর দ্বিতীয়টা ইকুয়াল নাম্বার অফ কোশ্চেন্স। বোঝা গেছে? দেখো এটা করবে কি করে, এই প্রথমটায় সে 40% দিয়েছে, তাহলে সে সঠিক দিয়েছে 40%। দ্বিতীয়টায় জানি না এটা চেয়েছে, আমি মনে করলাম দ্বিতীয়টায় x% দিয়েছে। বোঝা গেছে? এবার বলেছে ওভারঅল সে 60% সঠিক দেবে। ওভারঅল কতগুলো প্রশ্ন আছে? দুটো। দেখো 60% মানে 2-এর 60% না, একটায় যদি 60% দেয় তাহলে দুটোয় দেবে 120%, এই আইডিয়া। 2-এর 60% না, 1-এর 40% না, এক মানে একটা 40% আছে, দুটো 60% মানে 60 × 120%, অর্থাৎ মোট 120 হতে হবে
এই দুটোকে যোগ করে, তার মধ্যে এটা যদি 40 হয় তাহলে এটাকে অবশ্যই 80 হতে হবে, তবেই 80 + 40 120 হবে। তাহলে দ্বিতীয়টার x% যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 80%, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। তুমি এইভাবেও ভাবতে পারতে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে যদি চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ 220 টাকা ও ষষ্ঠ বছরের চক্রবৃদ্ধি সুদ 880 টাকা হয় তবে সুদের হার নির্ণয় করো। অঙ্কটা করার আগে একটা বেসিক জিনিস জেনে রাখো, নাহলে কিন্তু শুধু বলে দিলে হয়তো কালকে ভুলে যাবে। জিনিসটা কি? খুব সিম্পল। আমরা মনে করো চক্রবৃদ্ধি সুদে অঙ্ক করছি, 100 টাকা রাখলাম, 10% ইন্টারেস্ট। তাহলে প্রথম বছরের শেষে তুমি কত টাকা পাবে? 110। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরের শেষে যে টাকাটা পাওয়া যায় সেটা আবার দ্বিতীয় বছরের প্রথমে প্রিন্সিপাল হয়ে যায়, জানি আমরা এটা। তার উপর যদি আবার 10% ইন্টারেস্ট হয় তাহলে 110-এর 10% মানে 11 টাকা ইন্টারেস্ট এর সঙ্গে যোগ করলে দ্বিতীয় বছরের শেষে আমি 121 টাকা পাবো। ঠিক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে রেশিওটা, এইটা আর এইটার যে রেশিওটা সবসময় প্রতি বছরের শেষে সমান থাকবে। অর্থাৎ প্রথম বছরের শেষে যে রেশিও থাকবে সেকেন্ড বছরের শেষেও সেই রেশিও থাকবে। মানে কি? আমি যদি এই টাকাটা বাই এই টাকাটা করি, অর্থাৎ 110/100, তাহলে রেশিওটা কত আসে? 11/10। আমি যদি এই টাকাটা বাই এই টাকাটা করি, 11 দিয়ে কাটো, দেখবে সেই রেশিওটা একই আসছে। বলতে পারি এইটা। তার মানে আমি যদি এটাকে কাটতাম তাহলে এটা 10:11 আসতো, এটা 11:11 আসতো, তাই তো? আমি যদি 11 দিয়ে কাটি, এটা হচ্ছে 11×10 121 আর 11×10 110 আর 11×11 121। এই জিনিসটাকে এইভাবে না লিখে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, এ টাকা রাখলে সেটা বি টাকায় পরিণত হলো, যেটা এইখানে হবে সেটা সেকেন্ড বছরে আবার এইখানে প্রিন্সিপাল হয়ে যাবে, বি টাকা রাখলে সেটা সি টাকায় পরিণত হলো। আমি কি বললাম? এই রেশিওটা ইকুয়াল হয়। রেশিও মানে কি? আমি দেখালাম এইটা বাই এইটা যা হবে এইটা বাই এইটা তাই হয়। তাহলে বি বাই এ এটার মান যা হবে সি বাই বি তার মান কিন্তু একই হবে। কেন? দুটোই রেশিও, এটা বললাম। যদি ক্রস গুণ করো তাহলে b² = AC। তাহলে বি এর ভ্যালু কী হবে? √AC। বোঝা গেছে? বি এর ভ্যালু √AC হয়। তার মানে আমরা এরকম বলতে পারি যে পরপর 3টে বছর, দেখো এখানে প্রথম বছরের শেষে হলো, এটা দ্বিতীয় বছরের শেষে হলো, তাহলে 1 বছরের শেষে আর 2 বছরের শেষের মধ্যে 3টে টোটাল স্ল্যাব দেখা যাচ্ছে। প্রথম টাকা যদি এ হয়, তৃতীয় টাকা যদি সি হয়, তাহলে মাঝখানের টাকাটা হবে সেটা হচ্ছে বি, যেটার মান হচ্ছে √AC। পরপর 3টে বছর যদি হয়, 1, 2, 3, এটা তৃতীয় বছরের প্রথমে কিন্তু এটা প্রিন্সিপাল হয়ে যাবে, তাই এটা তৃতীয় বছর আমি বলছি। তৃতীয় বছরের প্রথমে এইটা প্রিন্সিপাল হবে, প্রথম বছরের প্রিন্সিপাল এটা, তৃতীয় বছরের প্রিন্সিপাল এটা, তাহলে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হবে এই দুটোকে গুণ করে তার রূট। এই কনসেপ্টে এই অঙ্কটা করে দেওয়া যাবে। কিভাবে? দেখো চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ সেটা দেওয়া আছে 220 টাকা এবং 6th ইয়ারের চক্রবৃদ্ধি, ষষ্ঠ বছরের চক্রবৃদ্ধি সুদ 880 টাকা। বোঝা গেছে? চতুর্থ দেখতে পাচ্ছি, ষষ্ঠ দেখতে পাচ্ছি, আমার ফিফথটা দরকার। কেন? আমি রেশিও বার করলে সবসময় দ্বিতীয় বাই প্রথমটা রেশিও বার করব। এখানে চতুর্থ আর 6-এর মধ্যে মাঝখানে একটা গ্যাপ থাকলো না, বছর সবসময় কনজিকিউটিভ হতে হবে, 4, 5, 6 ইত্যাদি। 4-এর পর 6 দেওয়া আছে মানে আমার 5 নম্বর ভ্যালুটা দরকার। দেখো 4 আর 6-এর মধ্যে রেশিওটা কত? আমি যদি 4 আর 6 রেশিও বার করি, 22 দিয়ে কাটলে 1:4 করা যায়। তার মানে আমি বলতে পারি যে চতুর্থ বছরে যদি চক্রবৃদ্ধি সুদ 1 হয় তাহলে ষষ্ঠ বছরে সেটা হবে 4। তাহলে পঞ্চম বছরে কি হবে? আমি এই সবে দেখিয়েছি, এই কনজিকিউটিভ ইয়ারের ক্ষেত্রে এইটার এইটা যদি দেয়া থাকে, মাঝখানেরটা হবে এদেরকে গুণ করে তার রুট। 4 নম্বর দেওয়া আছে, 6 নম্বর দেওয়া আছে, তাহলে 5 নম্বর কত হবে? এই দুটোকে গুণ করে তার রুট, অর্থাৎ কিনা এটা হবে 2। তাহলে রেশিওটা এরম পাওয়া গেল, প্রথমে 1 ছিল, তারপরে 2 হয়েছে, তারপরে 4 হয়েছে। প্রতি কনজিকিউটিভ ইয়ার মানে কি? এখানে যেটা ছিল দেখছো 1 টাকা ছিল সেটা 2 টাকায় পরিণত হলো,
1 টাকা যদি 2 টাকায় পরিণত হয় তাহলে ইন্টারেস্টটা কত? 1 টাকা। বুঝতে পারছো? 1 টাকা 2 টাকায় পরিণত হয়েছে, তার মানে আমি ইন্টারেস্ট পেয়েছি 1 টাকা। 1 টাকা রেখে যদি 1 টাকা ইন্টারেস্ট পাই তাহলে আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট পেয়েছি? 100%, যেটা এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে? 9 প্রশ্নে বলেছে যদি ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পায় তবে নিট আয় 1% কমে যায়, ইনকাম ট্যাক্সের হার কত? দেখো, ইনকাম ট্যাক্স 19% বেড়ে গেল, আয়টা 1% কমে গেল। কি বলছে? ইনকাম ট্যাক্স এর 90% বেড়ে গেল, মানে ইনকাম ট্যাক্স যা আছে তার 90%-এর ভ্যালু যা হবে, নিট ইনকাম যেটা আছে তার 1%-এর ভ্যালুও তাই হবে। বোঝো ভালো করে। ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পেল, কিছু একটা ইনকাম ট্যাক্স দিতে, তার থেকে 19% বেড়ে গেল, কিছু একটা টাকা হলো। যে টাকাটা হলো সেই টাকাটার পরিমাণ কত? নিট আয়টা 1% কমে যাচ্ছে, অর্থাৎ নিট আয় যা হতো তার 1% যত টাকা হবে তার সঙ্গে এই ভ্যালুটা সমান হবে। কেন? এটা যতটা বৃদ্ধি পেয়েছে এটা ততটা কমে গেছে। ইনকাম ট্যাক্স 19% বৃদ্ধি পেয়েছে, নিট ইনকাম 1% কমে গেছে, তাহলে নিট ইনকামের 1% যেটা কমলো তার ভ্যালুটা ইনকাম ট্যাক্স যতটা বাড়লো তার ভ্যালুর সঙ্গে সমান হবে। বোঝা গেছে? যতটা এটা বেড়েছে ওটা ঠিক ততটা কমেছে। তাহলে আমি এখান থেকে ইনকাম ট্যাক্সের সঙ্গে নিট ইনকামের রেশিওটা বার করতে পারি, সেটা হচ্ছে 1/19, পার্সেন্টেজ কেটে যাও 1/19। আচ্ছা, এবার আমাকে বলো নিট ইনকাম মানে কি, অর্থাৎ আমার হাতে ট্যাক্স কেটে কত আসছে। আমি একটা কিছু ইনকাম করতাম, সেখান থেকে আমি ইনকাম ট্যাক্স দিয়ে দিলাম, আমার ইনকাম থেকে ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পর আমার হাতে যে টাকা থাকবে সেই টাকাটাকে বলা হবে নিট আয়। বোঝা গেছে? এখানে দেখো নিট ইনকাম 19, আমি ভ্যালু বসালাম, আমি ইনকাম জানি না এটা লিখলাম, এখান থেকে ইনকাম ট্যাক্স কত দেখতে পাচ্ছি 1, এটা মাইনাস করলাম, তাহলে ইনকাম কত হবে? -1টা 19-এর দিকে নিয়ে চলে যাও, তাহলে ইনকাম আমার কত? 20। এটা মনে মনে করা যেত, আমি জাস্ট দেখালাম, এখান থেকে দুটোকে যোগ করলে 20 হয়, সেটাই আমি বললাম ইনকাম হচ্ছে 20। তাহলে আমি এখানে বলতে পারি আমি 20 টাকা ইনকাম করছি, তার মধ্যে ইনকাম ট্যাক্স দিচ্ছি কত? 1 টাকা। 20 টাকার মধ্যে 1 টাকা ইনকাম ট্যাক্স দিলে পার্সেন্টেজ কত, এটাই প্রশ্ন, অর্থাৎ আমি 5% ইনকাম ট্যাক্স দিচ্ছি, যেটা অপশান নাম্বার 2 আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নটা একটা স্পেসিফিক প্যাটার্ন, যে প্রশ্নটা প্রায় সময় এসএসসি পরীক্ষাতেও থাকে। যদি এক্সের ভ্যালু 14 হয় তবে x⁴ - 15x³ + 15x² - 15x + 40 ভ্যালু কত? খুব সোজাভাবে করা যায়, কিন্তু কেন আমি ওইভাবে করছি সেটাকে একটু দেখে নাও। দেখো, সাধারণত কি হয় দেখবে, এই স্পেসিফিক প্যাটার্ন হচ্ছে মাইনাস প্লাস এইভাবে চলবে, এবং এখানে পাওয়ার দেখবে এক এক করে কমে যাচ্ছে, 4, 3, 2, তারপর শুধু একটা এক্স, তারপর কোনো এক্স নেই। দেখেছো পাওয়ারটা 4, 3, 2, 1 হয়ে গিয়ে আর নেই, আর মাইনাস প্লাস, এই হচ্ছে স্পেসিফিক প্যাটার্ন, এবং এই প্যাটার্নের ওপর কিন্তু এসএসসি বহুবার প্রশ্ন এসেছে। আমরা কি করব জানো, এখানে এক্সের ভ্যালু 14 আছে, আমি এক্সের গায়ে এই 14টাকে রাখার চেষ্টা করব, অর্থাৎ আমি 14x³ লিখলাম। আমি ডেসক্রিপটিভ দেখাচ্ছি, তারপর তোমাকে আমি বলবো কেন আমি তোমাদেরকে শর্ট যেটা আছে সেটাকে মনে রাখতে বলছি। এখানে 14x³ করলাম, কিন্তু ছিল 15, তাহলে আরও একটা x³ দরকার, নিলাম। এখানে +15x ছিল, আমি বলেছি আমি 14টাকে রাখবো, 14 রেখেছি মানে আরও একটা x² দরকার। এখানে -15s আছে, আমি 14 রাখবো, আর একটা এক্স রাখবো +40। কেন 14? কেন এক্সের ভ্যালু 14 দেওয়া আছে। বোঝা গেছে? এখান থেকে এই দুটো থেকে যদি x³ কমন নিতে, তাহলে এখান থেকে x - 14 পড়ে থাকে। এই দুটো থেকে যদি x² কমন নাও তাহলে পড়ে থাকছে x - 14। এই দুটো থেকে যদি x কমন নাও তাহলে পড়ে থাকছে x - 14, আর এখানে -x + 40 যেরকম আছে রেখে দাও। এক্সের ভ্যালু 14 যদি এবারে বসাও, এখানে 14 বসালে 14 - 14 0 হয়ে যাবে, 0কে যাই দিয়ে গুণ করো এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। এখানেও তাই এক্সের ভ্যালু 14 বসালে 14 - 14 0 হবে, 0কে যাই দিয়ে গুণ করো এই পার্টটা 0 হবে। এখানেও 14 বসালে 14 - 14 0 হবে, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে শুধুমাত্র এই পার্টটা।
যেখানে এক্সের ভ্যালু 14 আছে, মাইনাস চিহ্ন ছিল, প্লাস 40, 40 থেকে 14 বাদ দিলে 26 হয়, তাহলে এটার উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। পরীক্ষার সময় কিন্তু আমি এইটা করব না, এটা আমি জাস্ট বুঝলাম যে জিনিসটা কেন একটা স্পেসিফিক প্যাটার্ন। এটা পরীক্ষার সময় যেটা করব, আমি শুধু দেখে নেব মাইনাস প্লাস সিরিজে আছে এবং পাওয়ারটা 4 3 2 1 ইত্যাদি কমে গেছে। যদি কমে গিয়ে থাকে আমার টার্গেট হবে শুধুমাত্র লাস্ট দুটো ফিগার। আমি এখানে তুলে নিচ্ছি ফিগার দুটোকে, -15x প্লাস 40, এই দুটো লাস্ট ফিগার ছিল। লাস্ট দুটো ফিগার নিয়ে আসার পর যেরকম চিহ্ন আছে সেরকম রাখো। এই 15, মনে করো 15 থেকে আমি 14 নিয়ে নিলাম। 15 সংখ্যা থেকে যদি 14 নিয়ে নিই তাহলে শুধুমাত্র 1 থাকে, গায়ে এক্স যেরাম ছিল বসিয়ে রাখো, প্লাস 40। দেখো এইটাই কিন্তু আসবে। তাহলে শুধুমাত্র পরীক্ষার সময় এইটাকে নিয়ে আমরা এইখান থেকে এইটাকে বাদ দিয়ে দেবো, সাইন যেরাম আছে রাখবো, এক্সের ভ্যালু এবার বসিয়ে দিলে এই উত্তরটাই আসবে। তোমাদেরকে এখানে আর একটা জিনিস জানতে হবে। আমি আর একটা উদাহরণ এই সূত্রে রাখছি। মনে করো এক্সের ভ্যালু যদি 72 হয়, তোমাকে বললো আমাকে ভ্যালু বার করো x⁴ - 71x³ প্লাস 71x² মাইনাস 71x প্লাস 10। তোমাকে এইটা চাইলো কত মান। আমি কি বলেছিলাম শেষ ফিগারটাকে শুধু দেখব। প্রথমে দেখে নেব মাইনাস প্লাস আছে এবং এখানে 4 3 2 1 পাওয়ার গেছে। তাহলে এটাকে যদি শুধু নিয়ে নিতাম তাহলে আমি এইটুকুনি কনসেন্ট্রেট করতাম। এবার খেয়াল করো এখানে এক্সের ভ্যালু 72 দিয়েছে, এখানে এক্সের ভ্যালু 14 ছিল। খেয়াল করো এখানে 14 আছে কিন্তু এখানে 15 ছিল। এটা ছোট এটা বড় ছিল। আমি এখানে বলছি এক্সের ভ্যালুটা বড় 72 আর এই ভ্যালুটা ছোট 71। বুঝতে পারছো আমি কেন এটা দিচ্ছি? এখানে 14 আছে এখানে 15 আছে। যদি এক্সের মানটা ছোট হয়, এখানে যে মানটা দিয়েছে, তাহলে কি করবে, এইটা থেকে এইটা বিয়োগ করবে, এইটা থেকে এইটা বিয়োগ করবে, সাইন যেরকম আছে সেরকমই থাকবে। 15 থেকে শুধুমাত্র 14 বিয়োগ হয়েছে। কিন্তু যদি এক্সের মানটা বড় থাকে এখানকার সংখ্যার তুলনায়, তাহলে এই 72 থেকে -71 হবে, অর্থাৎ 71টা বিয়োগ করছো, তখন আর সাইনটা রাখার প্রশ্ন নেই। আমি এটা কেন বলতে চাইছি, সাইনটা কখন থাকবে, যদি এই সংখ্যাটা ছোট থাকে এই সংখ্যাটা বড় থাকে, তাহলে 15-র যে সাইনটা আছে সেটা বসে থাকবে। কিন্তু যদি দেখা যায় এইটা বড় আছে অর্থাৎ এক্সের মানটা বড় আছে, তখন এই 72 থেকে -71টা বাদ দিলে শুধু 1, গায়ে যেরকম এক্স ছিল প্লাস 10। অর্থাৎ এটার ক্ষেত্রে উত্তর হবে এক্সের ভ্যালু 72 বসালে 72 প্লাস 10 সমান 82। পরের প্রশ্ন বলেছে চিত্রে বি ও সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। যদি বি ও সি কোণের মান 102 ডিগ্রি হয় তবে বিএসি এর মান কত? এই কোণটা দিয়েছে 102 ডিগ্রি, এই কোণটার মান চেয়েছে। দেখো কোনো ত্রিভুজের দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এইখানে যদি মিলিত হয়, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার মান হয় 90 ডিগ্রি প্লাস আর একটা যে কোণ আছে সেই কোণটা বাই 2। এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি প্লাস এর সিধে চলে যাও, এইখানে যে কোণটা আছে সেটা বাই 2। যদি এটা অন্তঃসমদ্বিখণ্ডক হয়, বহিঃসমদ্বিখণ্ডক হলে কি হবে সেটা আমি বলে দেবো, আগে এটা দেখে নাও। বিওসি কোণের মান 102 ডিগ্রি দেওয়া আছে, এখানে 90 ডিগ্রি প্লাস এ বাই 2। 90 ডিগ্রি যদি এই দিকে যায় 102 মাইনাস 90 সমান এ বাই 2, তাহলে এটা বাদ দিলে 12 ডিগ্রি সমান এ বাই 2। তাহলে এ কোণের মান হচ্ছে 12 দুগুণে 24 ডিগ্রি। এ মানে কি বিএসি, অর্থাৎ এই কোণটা চেয়েছে, তাহলে উত্তর হচ্ছে 24 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-তে আছে। কিন্তু এটাই যদি বহিঃসমদ্বিখণ্ডক হতো তাহলে আঁকাটা কিরম হতো জানো, এটাকে বাড়িয়ে দিতাম আর এই বাহুটাকে বাড়িয়ে দিতাম। এই যে কোণটা পাওয়া গেল এর সমদ্বিখণ্ডক, আর এই যে কোণটা পাওয়া গেছে এর সমদ্বিখণ্ডক মনে করো ও বিন্দুতে ছেদ করলো। তাহলে তখন যখন বহিঃসমদ্বিখণ্ডক হবে তখন এই বিওসি কোণের মান হবে, এখানে প্লাসের বদলে শুধু মাইনাস বসিয়ে দাও, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। বোঝা গেছে? তাহলে বহিঃসমদ্বিখণ্ডক হলে মাইনাস হবে, অন্তঃসমদ্বিখণ্ডক হলে প্লাস হবে, মনে রেখো। পরের প্রশ্ন
নিম্নলিখিত রাশিগুলির সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করো। এটা কিন্তু এনটিপিসি পরীক্ষায় প্রায় সময় আমি দেখেছি এই জাতীয় প্রশ্ন আসছে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা কিন্তু পার্ট, একটা প্রশ্ন এখান থেকে থাকছে। কিভাবে বার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য? দেখো, প্রথমে যে রাশিগুলো দেবে সেই রাশিগুলো গড় বার করবে। মিন গড় বার করতে সবাই জানো, যতগুলো সংখ্যা আছে যোগ করে এখানে কতগুলো সংখ্যা আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ টোটাল সমষ্টিকে যেহেতু 9টা সংখ্যা আছে 9 দিয়ে ভাগ করলে আমি গড় পাবো। তাহলে আমি প্রথমে গড়টা বার করব। দেখো, তুমি যোগ করে 9 দিয়ে ভাগ করে গড় করার তুলনায় সবচেয়ে সুবিধে কিরাম জানো? এই 11 থেকে যদি 1 একে দিয়ে দাও তাহলে এটা কত হবে? 10 হবে। 11 থেকে যদি 1 বেরিয়ে যায় এটা 10 হবে। 11 থেকে 1 বেরিয়ে যদি একে দিয়ে দাও তাহলে এটাও 10 হয়ে যাবে। তাহলে এরা দুজন 10 10 হয়ে গেল। একই রকমভাবে এই 11 থেকে 1 বার করে দিলে 10 হবে, ওই একটা যদি আমি একে দিয়ে দিই তাহলে এও 10 হবে। তাহলে দেখো 9টা রাশি আছে, 9টা রাশি সবগুলোই হচ্ছে 10 10 করে, তাহলে গড় 10 আমি বলতে পারি। অথবা সবগুলোকে যোগ করে 9 দিয়ে তুমি ভাগ করো, সেখানেও 10ই আসবে। বোঝা গেছে? যে গড়টা বার করলে, ভালো করে শোনো, যে গড়টা বার করলে সেই গড় আর এই সংখ্যাগুলো যেগুলো প্রথমে ছিল সেই সংখ্যাগুলোর পার্থক্য বার করবে। পার্থক্য বার করে যে পার্থক্যটা হবে তার স্কোয়ার করবে। এটা হচ্ছে পরের স্টেপ। আমি এখানে গড় বার করলাম, গড় বার করে এখানে যে সংখ্যাগুলো আছে এটা থেকে এটা বলো বা এটা থেকে এটা বলো, যা খুশি করে বিয়োগ করো, করে তার স্কোয়ার। অর্থাৎ আমি যদি বলি এখানে যে সংখ্যাটা আছে সেটা থেকে আমি গড়টাকে বিয়োগ করব, বিয়োগ করে যা বিয়োগফল হবে তার স্কোয়ার যেটা হবে সেটা আমি লিখব। 10 থেকে 10 বিয়োগ করলে 0, 0 স্কোয়ার মানে 0। যদি আর একটা দেখো, এটাও তাই, 10 থেকে 10 বাদ দিলে 0 তার স্কোয়ার। এগুলো সবগুলোকেই করতে হবে, কিন্তু 10 10 মিলে গেলে 0 হয়, সবাই জানি, তাই এগুলো করে সময় নষ্ট করে লাভ নেই। এখানে 9 ছিল, 9 থেকে 10 বাদ দিলে -1, -1 হোল স্কোয়ার মানে কত? +1। তাহলে শুধুমাত্র আমি দেখব 10-এর থেকে বড় সংখ্যা যেগুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করি, তাহলেই হবে। 10 যেগুলো আছে সেগুলো তো সবসময় 0ই বেরোবে। তাহলে এখানে একটা দেখলাম 10-এর থেকে ছোট আছে, এখানে 10-এর থেকে বড় আছে, তাই 11 থেকে 10 বাদ দিলে 1, 1-এর স্কোয়ার মানে কত হবে? 1। এখানে আর একটা 11 ছিল, 11 থেকে 10 বাদ দাও 1, 1-এর স্কোয়ার মানে 1। এখানে 10-এর থেকে ছোট ছিল, 10 আর 9-এর মধ্যে পার্থক্য 1, তার স্কোয়ার হচ্ছে 1। তাহলে আমি কি করলাম? গড় আর এই সেটে যে সংখ্যাগুলো আছে সেগুলো পার্থক্য বার করে তার স্কোয়ার করলাম, যেগুলো আমি এদিকে লিখেছি। এই যে স্কোয়ারগুলো করলাম এগুলোকে সব যোগ করব। এখানে যোগ করলে কত আসছে? 4। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সিগমা দিয়ে ডিনোট করা, তার ভ্যালু হচ্ছে (d²/n)। অর্থাৎ তুমি এখানে যে স্কোয়ারগুলোকে করে তাদের যোগ করলে সেই যোগটা লিখবে রুটের ভেতরে, বাই n মানে হচ্ছে কতগুলো সংখ্যা এখানে ছিল, 1 2 3 4 করে 9টা সংখ্যা ছিল, সেই বাই 9। বোঝা গেছে? এখানে স্কোয়ার করার পর যোগ করে যে যোগফলটা হবে সেটা লিখবে, আর যতগুলো সংখ্যা ছিল সেটা নিচে লিখবে, লিখে তার রুট দিলে সেটাই হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 4-এর রুট 2, 9-এর রুট 3, তাহলে উত্তর হবে 2/3, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।